শতাব্দীর ভয়াবহ জোড়া ভূমিকম্পের আঘাতে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। এ পর্যন্ত অন্তত ৯২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে ১৬ জন বিদেশি নাগরিক রয়েছেন। আহত উদ্ধার হয়েছে প্রায় ৩,৫০০। নিখোঁজদের উদ্ধারে দিনরাত অভিযান চালাচ্ছেন কর্মীরা। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল সহ বিভিন্ন দেশ থেকে উদ্ধার কাজে অংশ নিয়েছেন অনেকে। ধারণা করা হচ্ছে এখনও নিখোঁজের সংখ্যা অন্তত ৫০,০০০। আরও জানাচ্ছেন অরিসুল ইসলাম। ভেনেজুয়েলার রাজধানী কারাকাস ও উপকূলীয় বিভিন্ন এলাকায় এখন শুধুই ধ্বংসস্তূপ আর স্বজনহারার আহাজারি। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে শুক্রবার রাতভর চেষ্টা চালিয়েছেন উদ্ধারকর্মীরা। এখনও চলছে উদ্ধার অভিযান। এখন পর্যন্ত ৫ শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ। এর মধ্যে স্পেন, ইতালি, পর্তুগাল ও চায়নার বেশ কয়েকজন নাগরিকও রয়েছেন। ধারণা করা হচ্ছে এই জোড়া ভূমিকম্পে নিখোঁজের সংখ্যা অন্তত ৫০,০০০ আর মৃতের সংখ্যা ১০,০০০ ছাড়াতে পারে বলে আশঙ্কা যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর। প্রায় ৭০ লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে ধারণা জাতিসংঘের। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, এই ভূমিকম্পে ৫৮৯ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন ২,৯৮০ জন। এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্যকে আমরা প্রাকৃতিক দুর্যোগ কবলিত এলাকা ঘোষণা করেছি, কারণ সেখানে ক্ষয়ক্ষতির মাত্রা এতটাই ব্যাপক যে পুরো এলাকায় বিধ্বস্ত হয়ে গেছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তার জন্য $২০ কোটি একটি বিশেষ তহবিল গঠন করেছে ভেনেজুয়েলার সরকার। পাশাপাশি দেশটিতে পর্যাপ্ত ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বিভিন্ন দেশ। এছাড়া উদ্ধার কাজে যোগ দিতে কর্মী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, ব্রাজিল সহ বেশ কয়েকটি দেশ। স্থানীয় সময় ২৪শে জুন সন্ধ্যায় মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে ভেনেজুয়েলায়। ভূমিকম্পের পর অন্তত ২ শতাধিক আফটারশক অনুভূত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটাকে গত ১ শতাব্দীর বেশি সময়ের মধ্যে ভেনেজুয়েলায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর অন্যতম বিবেচনা করা হচ্ছে। অরিসুল ইসলাম, ৭১। ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে দাভাও অক্সিডেন্টালের সারাঙ্গানির নিকটবর্তী এলাকায় ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৫২.৪ কিলোমিটার গভীরে ছিল। আনাদুলু জানিয়েছে, ভূমিকম্পের ফলে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে গত ৮ জুন মিন্দানাওয়ের সারাঙ্গানি প্রদেশের উপকূলে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত এনেছিল। এতে এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। সে সময় অন্তত ৭৮ জন নিহত হন এবং প্রায় ১৫ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হন। জুন মাসেই ইউরোপ জুড়ে শুরু হয়েছে ভয়াবহ তাপপ্রবাহ। ফ্রান্স, স্পেন, ব্রিটেন সহ একাধিক দেশে ভেঙে যাচ্ছে তাপমাত্রার রেকর্ড। পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMO। সংস্থাটি বলেছে, পশ্চিম ইউরোপের বয়ে যাওয়া তীব্র গরম হাওয়া এখন মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলের দিকে এগোচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন ও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছেন তারা। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশিরা হোসেন। ইউরোপ জুড়ে তীব্র তাপপ্রবাহে নাজেহাল জনজীবন। প্রতিদিনই বাড়ছে তাপমাত্রা, সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। ডব্লিউএমও বলছে, জুন মাসে যে তাপমাত্রার রেকর্ড হচ্ছে তা সাধারণত গ্রীষ্মের শেষ ভাগ, জুলাই বা আগস্টের শেষ দিকে দেখা যায়। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা WMOর মুখপাত্র ক্লেয়ার নালিস বলেন, পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের পর এবার তাপপ্রবাহ ছড়িয়ে পড়ছে মধ্য ইউরোপ ও বলকান অঞ্চলে। অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে ৩ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা রেকর্ড হচ্ছে।
wouldn't be able to keep up with all the records. এই তাপপ্রবাহ পশ্চিম, মধ্য ও দক্ষিণ ইউরোপের বড় অংশে ছড়িয়ে পড়েছে। একের পর এক যে রেকর্ড আসছে তা আমরা তালিকাভুক্ত করতেই পারছি না। দুর্ভাগ্যজনকভাবে আমাদের এই গরমের সঙ্গে মানিয়ে নিতে হবে, কারণ সামনে তাপমাত্রা আরও বাড়তে পারে। To 43.8 degrees Celsius in one town. বুধবার ফ্রান্সের রেকর্ড হয়েছে ইতিহাসের সবচেয়ে উষ্ণ দিন। দেশটির গড় তাপমাত্রা উঠেছে 30 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিম ফ্রান্সের একটি এলাকায় তাপমাত্রা পৌঁছায় 43.8 ডিগ্রিতে। রাতের তাপমাত্রাও স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। তীব্র গরমের কারণে দেশটিতে বাতিল করা হয়েছে অন্যতম বড় সঙ্গীত উৎসব সলিডেজ। 3 দিনে 2 লাখের বেশি মানুষের সমাগম হওয়ার কথা থাকলেও জনস্বাস্থ্যের ঝুঁকির কারণে আয়োজন বন্ধ করে দেওয়া হয়। স্পেনেও ভেঙেছে জুন মাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড। দেশটির আন্দুহার শহরে তাপমাত্রা উঠেছে 45.1 ডিগ্রি সেলসিয়াসে। সাহারা মরুভূমি থেকে আসা উষ্ণ ও শুষ্ক বায়ুর কারণে পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে। টানা 3 দিন ধরেই জুনে তাপমাত্রার নতুন রেকর্ড তৈরি হচ্ছে যুক্তরাজ্যে। জার্মানি ও নেদারল্যান্ডসে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। সুইজারল্যান্ডের বাসেল শহরে জুন মাসের নতুন রেকর্ড হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। ইতালির রোমে ঐতিহাসিক কলোজিয়ামে পর্যটকদের স্বস্তি দিতে চালু করা হয়েছে মিস্টিং স্প্রে ও ঠান্ডা পানির ব্যবস্থা। বিশেষজ্ঞদের সতর্কতা বলছে, জলবায়ু পরিবর্তনের সঙ্গে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন হবে, যা দীর্ঘস্থায়ী হবে এবং তীব্রতা দিন দিন আরও বাড়বে। দেওয়ান মুবাশশিরা হোসেন, ৭১। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে কেবল ইরানের ঘোষিত রুটেই চলাচল করা যাবে বলে ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে অন্তত 3টি বিদেশি তেলবাহী ট্যাঙ্কার অনুমতি ছাড়া হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করেছিল। তবে আইআরজিসির হুঁশিয়ারি পাওয়ার পর তারা ফিরে যেতে বাধ্য হয়েছে। একই দিন পণ্যবাহী জাহাজে ইরানি ড্রোনের হামলায় অভিযোগ ওঠার এক দিনের মাথায় ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম শুক্রবার জানিয়েছে বৃহস্পতিবারের হামলায় কড়া জবাব দেওয়া হয়েছে। তারা জানিয়েছে মার্কিন যুদ্ধবিমানগুলো ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন রাখার জায়গা এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালিয়েছে। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণের জন্য একটি অত্যন্ত শক্তিশালী যাচাইকরণ ব্যবস্থা কার্যকর করার তাগিদ দিয়েছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা আইএই এর প্রধান রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সেটি নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তির প্রথম শর্ত। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গত 3 বছরের চলমান সংঘাতগুলোতে দেশটির মোট ব্যয় পৌঁছেছে প্রায় $205 বিলিয়ন। যুদ্ধ ব্যয়, যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা এবং অর্থনৈতিক উৎপাদন ক্ষতি সব মিলিয়ে এই বিপুল আর্থিক ক্ষতির হিসাব উঠে এসেছে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ রিন্থি। 2023 সালের 7 অক্টোবরের পর শুরু হওয়া সংঘাতগুলোর কারণে ইসরায়েলের সরকারি ব্যয়, উৎপাদন ক্ষতি এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা মিলিয়ে বিপুল অর্থনৈতিক চাপ তৈরি হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গাজা, লেবানন, সিরিয়া ও ইরান কেন্দ্রিক সামরিক অভিযানে দেশটির ব্যয় পৌঁছেছে প্রায় $250 বিলিয়ন। শুধু সরকারের যুদ্ধ সংক্রান্ত ব্যয় ছাড়িয়েছে $118 বিলিয়ন। এর মধ্যে প্রতিরক্ষা খাতে খরচ হয়েছে প্রায় $71.2 বিলিয়ন। যুদ্ধ শুরু সামরিক ব্যয়ই বাড়ায়নি, অর্থনীতি ও উৎপাদন খাতেও বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে দেশটিকে। এছাড়া ক্ষতিপূরণ বাবদ ব্যয় হয়েছে $9.6 বিলিয়ন। বেসামরিক খাতে খরচ $16.7 বিলিয়ন এবং বাড়তি ঋণের সুদ বাবদ ব্যয় হয়েছে প্রায় $5.5 বিলিয়ন। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জামের মূল্য প্রায় $26 বিলিয়ন। যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনৈতিক ক্ষতিও বড় আকার ধারণ করেছে। 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের শেষ পর্যন্ত এই ক্ষতির পরিমাণ প্রায় $51.9 বিলিয়ন পৌঁছেছে। 2026 সালের হিসাব যুক্ত হলে তা $58.6 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে সরকারি ব্যয় বৃদ্ধি, করের চাপ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং ছোট ও মাঝারি ব্যবসার ওপর নেতিবাচক প্রভাব সব মিলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখে পড়েছে ইসরায়েল। 2023 সালের 7 অক্টোবরের পরেই যুদ্ধপর্বই অর্থনৈতিক দিক থেকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সামরিক সময়, আর এই প্রভাব বহু বছর ধরে চলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। নাহিদা রিন্থি, ৭১। তুরস্কের কাছে $700 মিলিয়ন বেশি মূল্যের কয়েক ডজন যুদ্ধবিমান ইঞ্জিন বিক্রির পরিকল্পনা করেছে ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের আনুষ্ঠানিক নোটিশ কংগ্রেসে পাঠানো হয়েছে। তবে এই চুক্তি নিয়ে মার্কিন কংগ্রেসের কিছু সদস্যের আপত্তি রয়েছে, বিশেষ করে 2019 সালে রাশিয়ার তৈরি S-40 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি নিয়ে ওয়াশিংটন আঙ্কারা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়। এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক, মানবাধিকার ও অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়গুলো বিবেচনা করেই এসব সরঞ্জাম রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। আর রয়টার্স জানিয়েছে, তুরস্কের কাছে এই ইঞ্জিন বিক্রি নেটোর আসন্ন গুরুত্বপূর্ণ সম্মেলনের আগে আঙ্কারার প্রতি যুক্তরাষ্ট্রের একটি বড় কূটনৈতিক বার্তা হিসেবেও দেখা হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এই নতুন উদ্যোগে দুই দেশের প্রতিরক্ষা সম্পর্ক আবার ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত। চীনের রাজধানী বেজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে বিমানটি 109 তলা বিশিষ্ট ওই ভবনে আছড়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, সিটিক টাওয়ার নামের ভবনটির ওপরের দিকে বিমানটি বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থলে বিমানের পেছনের একটি অংশ এবং একটি ট্যাক্সি ক্যাবের ভাঙা জানালা মাটিতে পড়ে আছে। সাথে সাথেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস ও পুলিশ। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে লোকজনকে। ধারণা করা হচ্ছে এটি স্থানীয়ভাবে নির্মিত একটি হালকা স্পোর্টস বিমান। এআই প্রযুক্তির ব্যাপক প্রসারের মধ্যে মেমোরি চিপের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। এর ফলে নিজেদের সবচেয়ে জনপ্রিয় কয়েকটি পণ্যের দাম উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও মাইক্রোসফট। গত বৃহস্পতিবার অ্যাপল ম্যাক ও আইপ্যাড সিরিজের দাম বাড়িয়েছে। এর ফলে জনপ্রিয় কয়েকটি মডেলের দাম 20% বা তারও বেশি বেড়েছে। অ্যাপল জানিয়েছে, চিপের বাড়তি দাম থেকে এতদিন গ্রাহকদের সুরক্ষা দিলেও এখন দাম বাড়ানো ছাড়া তাদের আর কোনো উপায় নেই। দাম বাড়ানোর এ ঘোষণার পর শেয়ার বাজারে অ্যাপলের শেয়ারের দর 6% বেশি কমে গেছে। গত বছরের এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণার পর এটি অ্যাপলের শেয়ারের সর্বোচ্চ পতন। এদিকে মাইক্রোসফটও চিপের দাম বৃদ্ধির কারণ দেখিয়ে তাদের এক্সবক্স গেমিং কনসোলের 512 গিগাবাইট ও 1 টেরাবাইট মডেলের দাম বাড়িয়েছে। রেডমন্ড ভিত্তিক প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানিয়েছে, আশা করা হচ্ছিল আর দাম বাড়াতে হবে না। এজন্যে কয়েক মাস ধরে সরবরাহকারীদের সঙ্গে বিকল্প পথ খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কনসোলের স্টোরেজ ও মেমোরির দাম আড়াই গুণেরও বেশি বেড়েছে। এটি 2027 সাল নাগাদ আরও দ্বিগুণ হতে পারে। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক অভিযান অপারেশন সিঁদুরে নিহত হয় সেনার নাম প্রথমবারের মতো প্রকাশ করেছে ভারত। নিহতদের মধ্যে রয়েছেন ভারতীয় সেনাবাহিনীর 5 সদস্য এবং বিমান বাহিনীর 1 সদস্য। স্থানীয় সময় শুক্রবার এই সেনা সদস্যদের নাম প্রকাশ করেছে কর্তৃপক্ষ। তারা হলেন সুবেদার মেজর পবন কুমার, রাইফেলম্যান সুনীল কুমার, ল্যান্স নায়ক দীনেশ কুমার, অগ্নিবীর মুরালী নায়ক, হাবিলদার সুনীল কুমার সিং এবং ভারতীয় বিমান বাহিনীর সার্জেন্ট সুরেন্দ্র কুমার। ভারতের রাজধানী নয়াদিল্লির জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে ত্যাগ চক্রে খোদাই করা হবে এই 6 সেনার নাম। স্বাধীনতার পর দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা সেনাদের স্মরণে তৈরি এই স্মৃতিসৌধে তাদের নাম স্থায়ীভাবে যুক্ত হবে। গত বছরের 7 মে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ভারত। এর আগে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় 26 জন নিহতের প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়। ডেনমার্কে আজান নিষিদ্ধ করার পরিকল্পনা করেছে দেশটির সরকার। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে দেয়া সাক্ষাৎকারে একথা জানান দেশটির অভিবাসন মন্ত্রী মর্টেন বোটস্কভ। বর্তমানে ডেনমার্কের মোট জনসংখ্যার 5% মুসলিম। কর্তৃপক্ষের দাবি, সেখানে ইসলামীকরণের পরিমাণ বাড়ছে, যার কারণে উদ্বিগ্ন স্থানীয়রা।
জনজীবনে ধর্মীয় প্রভাব নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসনের নেতৃত্বাধীন সরকার ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। এরই অংশ হিসেবে চলতি বছরের শুরুতে দেশটির সরকার মুখ ঢাকা থাকে এমন ইসলামী পোশাক নিষিদ্ধ করেছে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নামাজের কক্ষ সরানোর নির্দেশও দিয়েছে। গোপন নথি অব্যবস্থাপনার দায় স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তার বিরুদ্ধে গোপন নথি ভুলভাবে ব্যবহারের 18টি অভিযোগ রয়েছে। শুক্রবার গণমাধ্যম জানিয়েছে, নিজের একটি বইয়ের জন্য তৈরি করা নোটে অত্যন্ত গোপনীয় নিরাপত্তা সংক্রান্ত তথ্য ভুলভাবে ব্যবহারের দায়ে দোষ স্বীকার করেছেন বোল্টন। বর্তমানে মার্কিন প্রেসিডেন্টের কট্টর সমালোচক হিসেবে পরিচিত বোল্টন শুরুতে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। শুক্রবার তিনি অবৈধভাবে গোপন তথ্য নিজের কাছে সংরক্ষণ করার একটি অভিযোগে দোষ স্বীকার করেন। তার কাছে থাকা নথিপত্রের মধ্যে জাতীয় নিরাপত্তা প্রতিরক্ষা সংক্রান্ত অত্যন্ত গোপনীয় তথ্য ছিল। প্রসিকিউটররা বলেছেন, বোল্টনের সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড হতে পারে। এছাড়া তাকে $22,50,000 জরিমানা, জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের কাছে বিস্তারিত ব্যাখ্যা প্রদান এবং 100 ঘণ্টা জনসেবামূলক কাজ করতে হতে পারে। আগামী 28 অক্টোবর এ মামলার রায় ঘোষণা করা হবে। ঘুষের বিনিময়ে বিলাসবহুল উপহার গ্রহণের দায়ে দক্ষিণ কোরিয়ার সাবেক ফার্স্ট লেডি কিম কিয়ন হিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে তার গ্রহণ করা উপহার বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্টের রায়ে বলা হয়, বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক ও ব্যবসায়িক সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে কিম উপহার গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতির স্ত্রীর দায়িত্ব থাকা ব্যক্তির সর্বোচ্চ সংযম ও সতর্ক হওয়া উচিত ছিল, কিন্তু কিম কিয়ন হি সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে নিজের প্রভাব খাটিয়েছেন। তবে এই রায়ে অসন্তোষ জানিয়েছে কিমের আইনজীবীরা। তারা উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইউল 2024 সালে সামরিক আইন জারির ঘটনায় অভিশংসিত হন। বর্তমানে নানা অভিযোগে তার বিরুদ্ধেও একাধিক মামলার বিচার চলছে। এই ছিল এখনকার আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।